চলেননি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যদিও লাইভটা কেটে গেছে, আবারও আমরা লাইভে প্রবেশ করলাম এবং আমাদের এখানে ক্যামেরা রয়েছে। আমরা আছি বর্তমানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। আমরা আজকে আপনাদেরকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ির বিশেষ কিছু স্থান আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যোগ্য সন্তান উত্তরসূরি নূরজালাল, ওনার সাথেও আমাদের দেখা হয়েছে, ওনার সাথেও আমরা আজকে কথা বলবো। এবং এখানে আমরা এসে দেখলাম যে আজকে এখানে বিশাল একটি অনুষ্ঠান রয়েছে। আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম যাকে সরলা বলতেন, আমরা জানি যে সরলা নিয়ে 2-3টি গানও রয়েছে। সেই সরলার আজকে মৃত্যু তারিখ, সেই মৃত্যু তারিখ উপলক্ষে এখানে ছোট্ট আয়োজন করা হয়েছে। সেটাও আমরা আজকে চেষ্টা করব উপস্থাপন করার জন্য। একটু আসেন উপস্থাপন করার জন্য। এখানে রয়েছেন অনেক বাউল ভক্তবৃন্দ, আমরা তাদের সাথেও কথা বলবো। আপনি আপনার পরিচয়টা? আমি দয়াল শাহ আব্দুল করিম, ওনার ছেলে, আমার মুর্শিদ শাহ নূরজালাল বাবার ভক্ত। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা মিটুন থানায়। কিশোরগঞ্জ। এখানে কতদিন যাবত আছেন? এই 2.5 বছর। 2.5 বছর যাবত আছেন। আজকে এখানে কি? আজকে এখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সহধর্মিণী, যাকে উনি ভালোবাসা সরলা বলতেন, আমরা সরলার মা আজকে মৃত্যুবার্ষিকী উফাত মোবারক, আমরা যাকে উরুস বলি আর কি। হ্যাঁ, উরুসের তারিখ। আজকে এখানে মিলাদ মাহফিল এবং বক্তমূলক গান হবে। এখানে আর কতজন আছে আপনাদের মতো? অনেক যারা থাকেন, যারা থাকে 4-5 জন আছে অলরেডি বাড়িতে, 24 ঘন্টায় থাকে। এমনি তো হাজার হাজার ভক্তবৃন্দ আসতেছে। আমার বাবার, আমার মুর্শিদেরও অনেক ভক্ত আছে, শিষ্য আছে, আমরা আছি প্রায় 4-5 হাজারের মতো। দাদার তো অনেক আছে, লাখ লাখ আছে দাদার, ভক্তবৃন্দ শেষ নেই। যাই হোক, দর্শক শুনলেন এখানে একজন মুরিদ নূরজালাল, যিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যোগ্য সন্তান, নূরজালালের কাছে যিনি মুর্শিদ মানেন, ওনার কাছে মুর্শিদ মেনে এখানে উনি আছেন এবং দীর্ঘদিন থেকে প্রায় 2 বছর যাবত এখানে রয়েছেন। ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম আজকে এখানে কি হচ্ছে। আমরা এখানে আরো কিছু আপনাদেরকে দেখাবো। আমরা এদিকে এই ঘরে কি রয়েছে, এখানে কি কি রয়েছে? এখানে দাদা ভক্তবৃন্দ যারা আসে, মানে এখানে বিশ্রাম নেয়, বিশ্রামের জন্য এখানে বিশ্রাম। হ্যাঁ, ওনার যে কবরস্থানটা তো এই ঘরের ভিতরে। ওনার রোজা মোবারক দিয়ে আসেন। আমরা আছি এখন বাড়িতে এবং বাড়ির চতুর্দিকে, এবং কালী নদী নিয়েও গান আছে। সেই কালী নদীও কিন্তু আমাদের পাশে রয়েছে। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি কি করেন? গান বাজনা করেন, আমার সাথে হ্যান্ডশেক করেন। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত আসেন? 90 থেকে। মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম থেকে পেয়েছিলেন আপনি? 19 বছর পেয়েছেন। উনি আপনার কি হন, মানে কি সম্পর্ক তৈরি হয়েছিল ওনার সাথে? গুরু। আপনি কি ওনার কাছ থেকে গান শিক্ষা নিয়েছেন? আব্দুর রহমান, ওনার কাছ থেকেও নিয়েছেন। উনি ওনার জীবন দশায় আপনি ওনাকে দেখেছেন, আসলে উনি কোন ধরনের মানুষ ছিলেন? উনি তো দেখতে আসছে, আমরা আর একটু জ্ঞানে সবার সম্ভব হইল। উনি একজন বাউল সম্রাট, উনি একজন দার্শনিক, উনি একজন ভাষারক। একটি গান বলেন। যে কোনো ধরনের একটি গান, আপনার পছন্দের একটি গান, বাউল গান, একটু 2-3টা লাইন আমাদের এখানে লাইভ চলতেছে এবং আমরা রেকর্ড করতেছি, আমরা একটু শুনতে চাই। উনি বলছে একটা গান আছে যে, যেটা আপনার খুব বেশি বলেন। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই। শেষ সময় যখন দেখছে যে আমার, মানে শেষ সময় গানটি লিখেছিলেন। হ্যাঁ, তারপরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামেশায়, আলস্য এসেছে দেহায়, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই। ছেলেবেলা ভালো ছিলাম,
বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদেহি হই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা হয় না, নাচে না রঙের বারুই। আগের বাহাদুরি এখন গেল কই। এই যে আগের বাহাদুরি এখন গেল কই, এই কথাটা তো মানুষের জীবনের সাথে, চাচা একটু আসেন, মানুষের জীবনের সাথে তো একদম মিশে আছে জি জি এটা সবার জন্য। সবার জন্য। এই যে আমাদের এই চাচার মতো যখন ছিলেন তখন হয়তো উনি গান করেছিলেন যে আগের বাহাদুরি যখন গেল। আপনার কি আগের বাহাদুরি আছে চাচা? একটু এদিকে এদিকে এদিকে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জগন্নাথ। আজকে এসেছেন না থাকেন এখানে? আচ্ছা, কেন এসেছেন? হ্যাঁ, দিবস, হ্যাঁ। আমার বন্ধু আচ্ছা আচ্ছা, করিম সাহেবের লোকে। আচ্ছা, সেটা আপনি জীবন দশায় অনেক পেয়েছেন, অনেক দিন পেয়েছেন ওনাকে। আচ্ছা, আমরা জানতে চাই আপনার কাছ থেকে উনি ওনার স্ত্রীকে কি বলে ডাকতেন, এটা জানেন? কি ডাকতেন? না না না, করিম সাহেব ওনার স্ত্রীকে কি ডাকতেন? সরলা করে ডাকতেন। কেন সরলা বলতেন? এই জন্য। আপনি কি করিম সাহেবের কোনো গান গাইতে পারেন? পারেন না? আপনার বাড়ি কোন জায়গায়? আজমিরগঞ্জ থানা। অনেক দূর থেকে আসছেন। কবে আসছেন? আজকে এই প্রোগ্রামে। এখানে কি এই প্রথম আসছেন না আরো আসছিলেন? আসতেছেন। আপনি কি জীবন দশা করে কর্মী সাহেবকে পেয়েছিলেন? সঙ্গে ছিলেন? ওনাকে পরে উপলক্ষে প্রায় 2 মাস এক ডিউটি করছি কানে অসুস্থ সময়। অসুস্থ সময় 2 মাসের ভিতরে আপনি কি গান করেন? গান করি না, আমি কিছু লেখালেখি করতেছি। লেখালেখি করছে। ওনার কাছ থেকে কি কিছু পেয়েছেন? পেয়েছি না, আমি বহুত পাইছি। আমি কই বাবা গান করছি, আমার লেখালেখি আমি লেখাপড়া না চেষ্টা করলেও হয়। আমি কই বাবা আমার একদমই লেখাপড়া স্কুলে গেলাম না, আমি করি না করবো। আমিও আমি গরু রাখাল, আমি স্কুলে যাই না, চেষ্টা করলেও হয়। আমি গরু রাখাল। এখন আমি মনে করেন বড় ফোন নাই, দাম প্রায় 700 কি বড় মো নাই, একটা কথা বড় ফোন নাই, কিন্তু আমার তো তাই বুঝি, আর কিন্তু বুঝাইতাম পারি দিয়া জরুরি আমি একটা এই বাড়ি বাংলা একটা চিঠি লিখছি, তারও একটা বাড়ির চিঠি আছে, এটা আমার নিজের লেখা। এরপরে বাবার কাছে অনেক পেয়েছি, বাবার উপরে 50 টাকা তারও ওনার উপরে ভিত্তি করে লিখেছেন, মানে উনি উৎসাহ দেওয়ার পরে আপনার এই যে প্রতিভাটা জেগে উঠেছে, আপনি লিখতে পেরেছেন, মানে ওনার দোয়াটা পেয়েছেন আপনি মনে করেন। আচ্ছা, এখানে আমরা আচ্ছা এখানে অনেক লোক আছেন। আমার বড় ভাই আমি পেয়ে গেছি, এদিকে আছে আমার বড় ভাই আব্দুর রহমান ভাই। আপনারা জানেন যে আমরা যাকে সিলেটের আনাচে কানাচে বিভিন্ন বাউল প্রোগ্রামে আমরা যাকে দেখি এবং যার হাত থেকে অসংখ্য সম্মাননা পদকও কিন্তু অনেকের কাছে তুলে দেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যোগ্য ছাত্র যিনি, এবং সবাই বলে থাকেন যে প্রধান ছাত্র, এবং একদম সর্বপ্রথম যিনি ছাত্র ছিলেন বাউল আব্দুর রহমান। আমার আব্দুর রহমান ভাইকে পেয়েছি, আমরা অনেক আনন্দিত। আমরা ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনারা আমারও মনে মনে খুব একটা আনন্দ দেখতেছে। আপনি আসছেন যে শ্রবণ করে আসছেন, আমি আজকেই আসছি। আজকেই আসছেন। আমরা তো সবাই জানি বা অনেকেই বলে থাকে যে বাউল আব্দুর রহমান কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অনেক কিছু মানে হাঁটা বা ভঙ্গি বা চুলের স্টাইলটাও কিন্তু ওনার মতোই অনেকটা দেখা যায়। সেটা আপনি কি মনে করেন? আমি কি মনে করবো, আমি সঙ্গ করছি, এতটুকুই জানি যে আমার ভাগ্য ভালো, তাই আব্দুল করিমের সঙ্গ নিয়েছিলাম। আপনি কত বছর শিক্ষা নিয়েছিলেন ওনার কাছ থেকে? আমি তো 36 বছর। 36 বছর আপনি পেয়েছেন। উনি যখন চলে গেলেন, চিরনিদ্রায় গেলেন, যেখান থেকে আর ফিরে আসবেন না, তখন আপনার মনের অনুভূতি কী ছিল? আর এখন যে আজকে আসছেন, আপনার মা হয়তো বলেন ওনার স্ত্রীকে, এখন আপনার অনুভূতি কি? এখন তো আমি যেটা মনে করি, শাহ আব্দুল করিম চলে গেছেন লোকালয়ে, তো আমার অন্তর থেকে শাহ আব্দুল করিম জানি আমার মধ্যে, আমি সেই ছবিটারে আমি হৃদয়ের মধ্যে রাখতেছি। যেদিকেই যাই শুধু শাহ আব্দুল করিমের কথাই বলি, আর এটাই আমার জীবনের মস্ত বড় একটা পাওয়া। আর মা সরলা যে তাই
তাই এমন একজন প্রেমিক মানুষ ছিলেন। শাহ আব্দুল করিম কত কষ্ট দিয়েছিলেন সীমার বাহিরে, কিন্তু একদিনও ওনার কালো মুখ দেখিনি, হাসি মুখ। ওনার মূল নামটা কি ছিল? ওনার মূল নামটা ছিল মমজান। মমচাঁদ। মমজান, কিন্তু উনি সরল থাকার কারণে জি, জি। সরলা দিয়ে তো 2-3টি গানও লিখেছেন। দু তিনটি গান। আমি একটি লাইন যদি আপনি আমাদেরকে একটু প্লিজ একটু শোনান, যদিও আপনারা হয়তো এই পরিবেশে করার না, কিন্তু আমাদের এখানে লাইভ চলতেছে এবং আমরা রেকর্ড করতেছি। আপনাদের কাছ থেকে আমরা কিছু পাওয়ার আশা করি। আমি এই গানটা একটু শুনতে চাই, আমার অনেক দর্শক বিন্দু কিন্তু এই গানটা খুব পছন্দ করে। সরল তুমি শান্ত, তুমি নূরের পুতুলা, সরল জানিয়া নাম রাখি সরলা। যেদিন তোমারে প্রথম নয়নে হেরি, সেদিন হতে তোমার কথা ভাবনা করি। আমি পাগল বেশে ঘুরি ফিরি, বাজাই বেহালা, সরল জানিয়া নাম রাখি সরলা। তিনি বলছিলেন, আমি যেদিন প্রথমেই দেখছি, দেখাতেই মনে হলো যে সাংঘাতিক একটা মহিলা, যার চলাফেরা বা ভঙ্গি বোঝা যায় যে একটা ভাবের মানুষ। ওই সেদিন থেকে ওনার মনের মধ্যে যে আমি যদি কোনো সময় আমরা একটা বিষয় আমরা শুনেছিলাম এর আগে, হয়তো আপনাকে পাইনি, আমরা আরো আসছিলাম। আমরা অনেকের কাছ থেকে শুনলাম যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম বলেছিলেন যে আমি বাউল সম্রাট হয়েছি, আমার শাহ লাগানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার সরলা। সেটা আসলে কতটুকু বাস্তব? এটার মধ্যে একটা বাস্তবতা আছে। কারণ উচ্চ সম্পদ করে তুচ্ছ সমান করে উচ্চ নিচ্ছ, অন্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটাছে আলেকসাই। যে সরলা মাকে পেয়ে শাহ আব্দুল করিমের অন্তরের মধ্যে এমন একটা রাজ্য পেয়েছিলেন, ইহাতে উনি শাহ হয়ে গেছিলেন। তাতে বোঝা গেল উনি যে কথা বলেছেন যে আমি আমার স্ত্রীর কারণে আমি শাহ হয়েছি। শাহ হয়েছে। এটা বাস্তব। উনি বলতেন যে আমার সরলার মতো মানুষ যদি না পাইতাম, আমি আজকের করিম শাহ আব্দুল করিম হতাম। আমি খুব শুনতাম বারবার। প্রিয় দর্শক, শুনলেন আমরা যে কথাটা সবসময় শুনে থাকি। এবং সরলকে নিয়ে কয়টি গান আছে? আছে 4-5টা গান। 4-5টা গান আছে। কোনো গীতিকার বাংলাদেশের ভিতরে যদি তার স্ত্রীকে নিয়ে লেখে থাকেন, তাহলে বাউল সম্রাট শাহ আব্দুল করিম রয়েছে। আমি যদি বললাম এভাবে গান কিন্তু অনেক গীতিকার, শত শত গীতিকার বাংলাদেশে এবং সিলেট অঞ্চলেই রয়েছেন, অসংখ্য গুণী কবি মরমী সাধকরা। কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে যদি গান লিখে যান 4 থেকে 5টি গান, যা বিশ্বের বুকে কেন এই সরলা নাম দিয়েছিলেন তা প্রমাণ করে গিয়েছিলেন গানের মাধ্যমে। এবং তিনি বলে গিয়েছিলেন যে আমি আজকে শাহ আব্দুল করিম হয়েছি আমার স্ত্রীর কারণে, আজকে শাহ লাগিয়ে পেয়েছি। একদম যদি আমার সহধর্মিনী সহযোগিতা না করতেন, সহধর্মিনী সাহায্য যদি না পেতাম, তাহলে আমি আজকে শাহ হতাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যেদিকেই এগুতে যাই না কেন, আমার সহধর্মিনী যদি আমাকে সহযোগিতা না করেন, তার মনটা যদি সরল না হয়, তাহলে আমি বড় হতে পারবো না। সেটা বলেছিলেন আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান রয়েছেন দানবীর রাকিব আলী। তিনিও কিন্তু একটি প্রোগ্রামে বলেছিলেন যে আমাকে আজকে রাকিব আলী হিসাবে দেখছেন, তার সবটুকু অবদান কিন্তু আমার স্ত্রীর। আমার স্ত্রী রাবেয়া যদি আমাকে সহযোগিতা না করতেন, তাহলে আমি আজকে রাকিব আলী হতে পারতাম না। এই দুটি প্রমাণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিন্তু ঘরের লক্ষ্মী রমণী, আমরা একটা কথা বলি, ঘরের লক্ষ্মী রমণী, সেই রমণীর সহযোগিতা না থাকলে এই পৃথিবীতে কেউই আমার মনে হয় অগ্রসর হতে পারবেন না। এটা কি আসলে আমরা অনেক সময় শুনে থাকি, পৃথিবীতে যাহা ভালো কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। এখানে মা সরলার এখানে জ্বলন্ত প্রমাণ। এই বিষয়টা আমরা সবসময় আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে দেখছেন এখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে এখানে সরলার মৃত্যু তারিখ উপলক্ষে অনেক বক্তব্য এখানে রয়েছে। এখানে অনুষ্ঠান হবে, মিলাদ মাহফিল হবে, দোয়া হবে। এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ আসছেন। কিন্তু এখানে কিন্তু আরো সুন্দর করার প্রয়োজন রয়েছে, যেটা আমরা আগেও বলেছিলাম, আজও বলছি। এই কৃতি সন্তান শুধু সিলেটের নয়, গোটা বাংলাদেশের সন্তান। এই কৃতি সন্তানের কারণে কিন্তু
বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বেশ কিছু দেশে। এই গানগুলো শুধু বাংলা ভাষায় নয়, ইংলিশ ভাষায়, হিন্দি ভাষায় এই গানগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে। তাই আসুন না, আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছি তারা এই বিষয়টাকে আমরা আমাদের নলেজে নিয়ে পরিদর্শন করে এখানে পর্যটনের মতো বা আরও কিছু যে সৌন্দর্য করতে যত কিছু প্রয়োজন আছে আমরা সেগুলোর দিকে লক্ষ্য করি। এবং এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশ তথা বাইরের দেশ থেকেও কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আসছেন। সেই আশাটা যেন তাদের সার্থক হয়, তারা এসে এখান থেকে যেন খুশি হয়ে যেতে পারেন যে আমরা এমন একজনের নাম শুনেছিলাম, এমন একজন ব্যক্তির বাড়িতে এসেছি যার বাড়িতে এসে দেখলাম এদেশের সরকার, এদেশের দায়িত্বশীল যারা আছেন তারা খুব গুরুত্ব সহকারে এটাকে সাজিয়ে রেখেছেন। দুঃখের বিষয় হলেও সত্য, আমরা জানি যে ব্রিটিশ কিন্তু তাদেরকে রোশন নাগর উপাধি দিয়েছিল। আপনারা জানেন সম্ভবত 1968 সালে রোশন নাগর উপাধি দিয়েছিল, সেটা কিন্তু ছোট বিষয় না। আরেকটি বিষয়, আমাদের জ্ঞানের সাগর দূরবীন শাহ আপনারা সবই জানেন, সবই চিনেন, যার অনেক সুনাম রয়েছে। এই বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং দূরবীন শাহ একসাথেই লন্ডন একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সেখান থেকে রোশন নাগর উপাধি পেয়েছিলেন আমাদের যার বাড়িতে আছে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আমাদের এই কৃতি সন্তান। আরেক সন্তান রয়েছে স্নাতকে, ওনাকে দেওয়া হয়েছিল জ্ঞানের সাগর দূরবীন শাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কষ্ট রাখার জায়গা নেই। আমি গত কিছুদিন আগে সেখানে উপস্থাপন করেছিলাম, গিয়েছিলাম। আমি হয়তো ভেবেছিলাম সিলেটের জার্নালিস্ট হিসাবে আমার দায়িত্ব এটা দেখা। আমি অনেক আশা করে গিয়েছিলাম, আমি ভাবছিলাম যে সেই জায়গাটা অনেক সুন্দর হবে, এত গুণী মানুষের জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ভালোভাবে আমি গাড়ি করে যেতে পারবো। কিন্তু সেখানে যাওয়ার পর আমার এত সুন্দর মনটা মরে গিয়েছিল। এই যে পরিবেশে আমি গিয়েছি, জঙ্গল দিয়ে যেতে হয় দূরবীন শাহ টিলায়, জঙ্গল দিয়ে আসতে হয়, উপরে উঠতে হলে অনেক কষ্ট হয়, সিঁড়ি নেই। এই কষ্ট আমরা কার কাছে বলি? আমরা আজকে এখান থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে আমাদের দাবি, এই সমস্ত কৃতি সন্তান যারা আছেন, যারা আমাদের দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য মরণী সাধকরা কিছু লিখে দিয়ে গেছেন, তাদের জন্য আমরা কিছু করি। আসুন না, এদেরকে তো শুধু আমরা না, বাইরের পর্যটকরাও এদেরকে দেখতে আসছেন। আজকে এখানে দেখে তার প্রমাণ আমরা দিচ্ছি। কিছু সময়ের ভিতরে দেখবেন এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এখানে মানুষ উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আমাদের একটাই দাবি হচ্ছে, আমাদের এই মরমী সাধক যারা আছেন তাদের এই বাড়িঘর বা তাদের স্থান যে জায়গায় আছে দূরবীন শাহ এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তাদের এই জায়গাটা আরো সুন্দর করা হোক, যাতে পর্যটকরা এসে বা যারা ভক্তবৃন্দ আসেন তাদের মনটা যেন বড় হয়ে যায়। আমরা তাদেরকে অবহেলায় রাখিনি, আমরা অবহেলায় রাখতে পারিনি, তার প্রমাণ যেন আমরা দিতে পারি। আসুন আমরা একটু ঘুরবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি প্রয়োজন হয় আবার আপনার কাছে আসবো, আপনি তো আছেন। আমরা এখানে যার সাথে কথা বললাম, আগেও পরিচয় দিয়েছিলাম, উনি হচ্ছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রথম ছাত্র বাউল আব্দুর রহমান। ওনার অনেক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আমরা অনেক সময় দিয়ে থাকি, অনেক প্রোগ্রাম থেকে, এবং ওনার হাত থেকে কিন্তু অনেক গুণীজন ওনার হাত থেকে অনেককে সম্মাননাও প্রদান করান আমরা দেখেছি। আমরা এই ধরনের ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি, যাতে তারা আমাদের এই সঙ্গীতকে, আমাদের এই বাউল জগৎকে আরও সুন্দরের দিকে নিয়ে যেতে পারেন এবং সুস্থ সঙ্গীত যেন বাংলাদেশে প্রচলিত থাকে, সে বিষয়টা যেন তাদের মাধ্যমে আমরা শিখতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি এখানে, আমি আরেকজন এখানে গান কে করেন? গান আছে আমার আরেকবার না, ওনার কাছে আপনি করেন গান, আপনি গান করেন, আপনি একটু থাকেন। প্রিয় দর্শক, আমরা এখন একদম সঠিক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চিরনিদ্রায় যেখানে আছেন, যেখানে ওনার মাজার করা হয়েছে, সেই মাজারের ভিতরে একটু আমরা যাচ্ছি। আমরা একটু এক পলকে আমরা দেখিয়ে চলে আসবো আবার। আপনারা দেখছেন এখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ওনার সহধর্মিনী দুজনে এখানে আছেন। রহমান ভাই, আপনি যেহেতু আমার সাথে চলে আসেন, একটু আমরা জাস্ট এই যে এটা অনেক সুন্দর করা হয়েছে, ওই সাইড থেকে ধরে আমরা একদম সাথে জানতে চাই আপনার কাছে যে এই যে এটা কি কোনো সংস্থা দিয়েছিল না জেলা পরিষদ থেকে এটা করা হয়েছে? এটা কি কমপ্লিট হয়ে গেছে না বাকি রয়েছে? লাইটিং রয়েছে, এগুলা কি তারা জেলা পরিষদ থেকে দেবে না তাদের বাজেট শেষ? এখন নিজের আমরা কিছুটা হলে আলোচিত হয়েছি যে উনি যেখানে শুয়ে আছেন ওনার এই ঘরটাকে
বাজারটাকে সুন্দর করতে জেলা পরিষদ উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা। আমরা সবসময় শুনে থাকি যে গুণীদের সম্মান করতে হয়, সম্মান করলে সম্মান পাওয়া যায়। আমরা যাদের কাছে কৃতজ্ঞ রয়েছি তাদেরকে আমাদের সম্মান করা উচিত এবং এইভাবে সুন্দর করতে বা সুন্দর করে এই জায়গাগুলো রাখতে আমাদের সবারই কর্তব্য আমরা মনে করছি। আমরা এক পলকে এটা ঘুরিয়ে দেখা হবে, ঘুরিয়ে দেখো, এক পলকে দেখেন এটা দেখে বাইরে চলে আসে। আমরা একটু এদিকে যাবো। আমরা খালি নদী না, এটা কি খালি নদী? আপনারা দেখছেন যে যে খালি নদী নিয়ে অনেক গান লিখেছেন আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এখানে অনেকগুলো রয়েছে সরকারি। এখানে এই লেখাটা কি লেখা? এখানে দেখছেন যে সঙ্গীতালয় একটা, এখানে লেখা আছে শাহ আব্দুল করিম সঙ্গীতালয়, উজানদোল দিরাই সুনামগঞ্জ, পরিচালনা শাহ নূরজালাল। এটা 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 কি কমপ্লিট হয়ে গেছে? না, এটা কমপ্লিট হয় নাই, অনেক যন্ত্রপাতি, হ্যাঁ, অনেক কিছু রয়েছে বাকি। মানে এখানে যে যন্ত্রপাতি দরকার বা অনেক কিছু এখনো, এটা তো নতুন করা হয়েছে মনে হয়। না, একটু পুরানাই, হ্যাঁ, তবে এটার যে যা সরঞ্জাম আদি লাগে শিক্ষার্থী থেকে যা যা করতে হয় অনেক কিছু বাকি রয়ে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা চাই আপনাদের সাহায্যের হাতটুকু এদিকে অবসর করবেন, আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন। কারণ আমাদের এই সন্তানদের এখানে অনেক বক্তবৃন্দরা আসবেন, অনেক গুণী বাউলরা আসবেন, অনেকে শিখতে আসবেন, অনেকে শেখাবেন। আমরা তাদের জন্য বসার জায়গাটা সুন্দর করতে পারি, আর তাদেরকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা একটু সামনে দিই। আপনারা দেখছেন এখানে আছি আমরা শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর। এখানে একটি জাদুঘর করা হয়েছে। সেই জাদুঘরটি আসলে এখানে আব্দুল করিম সাহেবের একটি ছবিও রয়েছে যেটা আর্ট করা হয়েছে। আমরা এখানে রয়েছে খালি নদী, নদীটা একটু দেখাও, এক কোনাতে নদীটা দেখাও। এখানে রয়েছে খালি নদী। আপনারা দেখছেন যে খালি নদীর পাড়ে বসে বাউল সম্রাট অনেক গান লিখেছিলেন। সেই খালি নদী কিন্তু আমরা অনেকেই, আমি নিজে ব্যক্তিগতভাবে খালি নদীর নাম শুনেছি সেই করিম সাহেবের গান থেকে। এভাবে অনেক মানুষ কিন্তু এই খালি নদী চিনেছেন। আপনারা জানেন যে দিরাইয়ের ধল গ্রাম কিন্তু বাংলাদেশ নয়, তথা বিশ্বের বেশ কিছু দেশ পরিচিতি অর্জন করেছে এই ধল গ্রাম একমাত্র বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কারণে। এবং এই ধল গ্রাম উচ্চারণ করতে হলেই প্রথমে চলে আসে সুনামগঞ্জ এবং দিরাই, তার সাথে সাথে দিরাই। কিন্তু এই মাটিতে এই অজো পাড়াগায় জন্মগ্রহণ করেছেন এমন এক বীর সন্তান, যেই সন্তানের আজকে হাজার হাজার গান মানুষের মুখে মুখে, যেই সন্তানের গানগুলো শুধু মানুষের কথা বলে না, পরকালের কথাও বলে। ইহকাল পরকাল চিরকালের কথা এই গানের মধ্যে চলে আসছে এবং এই গান থেকে মানুষ কিন্তু অনেক শিক্ষা নিচ্ছে, এই গান থেকে মানুষ কিন্তু অনেক কিছু পাচ্ছে। গান শুধু আমরা অনেকেই মনে করি শুধু গান, শুধু গানই, কিন্তু গানের ভিতরে কিন্তু আল্লাহকেও পাওয়া যায়। গানের ধ্যানে কিন্তু অনেকেই সন্ন্যাসী হয়ে যান। তারা কেন হয়ে যান সেই বিষয়টা বলতে পারবেন ভালো আমাদের এই বাউলরা। আপনি কি করেন? বাউল গান করেন। এখানে আজকে কেন?
আপনি কি ওনার ছাত্র? আচ্ছা, তাহলে তো আমরা ভাগ্যবান। আজকে আমার একদম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রধান ছাত্র, যিনি প্রধান শিষ্য আব্দুর রহমান ভাইকে আমরা পেয়ে অনেক গর্বিত। এখানে আরেক শিষ্যকে পেয়ে গেলাম। আমরা আপনার সম্বন্ধে জানতে চাই, আপনি কতদিন পেয়েছেন বাউল সম্রাট? 30-35 বছর পেয়েছেন। ওনার কাছ থেকে আপনি গান শিক্ষা নিয়েছেন। আপনার আসলে কতটুকু উনি আপনাকে আদর করতেন? অনেক উস্তাদ আছে, আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, কলেজে করেছি, অনেকে গরম স্যার থাকতেন, অনেক গরম, আমরা দেখলেই ভয় পেয়ে যেতাম, গায়ের রুম খারাপ হয়ে মানে দাঁড়া হয়ে যেত যে বাপরে বাপ এখন কি। আর কোনো উস্তাদ আছে যে এত আদরের সহিত যে উনি শিক্ষা দিতেন, এত ভালো লাগতো, ওনার কাছ থেকে সরে যাওয়ার চিন্তা নেই। আপনি কিভাবে দেখতেন ওনাকে বা আপনাকে কি করতেন? ওনার কাছে আসলে পরে উনি ওনার কাছ থেকে যখন চলে যেতাম মনে হতো যে মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে চলে যে এমন আর যে এত ভালোবাসে। যেমন আমরা যখন বিদায় নিয়েছি, উনি নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, যতক্ষণ পর্যন্ত দেখে পিছিয়ে তাকালে তার হাতটা টাটা দিচ্ছে। অনেক সময় দেখছি তার চোখে একটু পানি জল এত ভালোবাসা। ওনার ভালোবাসায় আমরা এরকম বন্ধু, ওনাকে আমরা চাইলে বলতে পারি। এই যে আজকে যে কথাটা বললেন যে যতক্ষণ দেখতেন ততক্ষণ হাতি টাকা দিতেন, ওনার ভিতরে যে আল্লাহ তাআলা এত ভালোবাসা দিয়েছিলেন, যার ফলে আজকে এই ভালোবাসা কিন্তু শেষ হয় নাই। জি, আর ওনাকে আমি পছন্দ করছি একটা কারণে, উনি মানববাদ নিয়ে আসছে। উনি বলতেন যে দেখো, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একটা হলো সাম্যবাদ, একটা হলো প্রতিবিম্ববাদ, আর একটা হলো সাম্যবাদ। এই 3 ধরনের, তাদের মাঝে আমার কলমটা চলে শোষিতের পক্ষে আর শোষকের বিরুদ্ধে। তোমরাও যারা আছো আমার এই দিকটা তোমরা সবসময় মনে রাখো। এটা বলে যেতেন। জি, উনি বলতেন। এই কথাগুলো এখনো কিন্তু আপনাদের সামনে মনে হ্যাঁ, হচ্ছে এটা যে আমরা উনি বলে লালন দিচ্ছেন। করতে চেষ্টা করি। রহমান ভাই, আপনার মতো মনে হয়, আপনি যে একটু আগে বললেন যে আমার মনে হয় উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, জি। ওনার কথাগুলো হয়তো বারবার আপনি কোনো স্টেজে উঠলে মনে হয় যে এই যে আমার উস্তাদ আমাকে নির্দেশ করছেন আমি এভাবে চলার জন্য। উনি আমার তো অনেক সময় বলে দিতেন, রহমান তুমি যে অনুষ্ঠানে যাও, আমার একটা গণসংগীত গান তুমি গাই, গণসঙ্গীত। আমার একটা গণসংগীত গান, আমি তো রক্ষা করছি সব সময়। আমি সস্তার জনপ্রিয়তা অর্জনের আমার কোনো প্রয়োজন নাই। বন্ধু আইলা না রে গাইলা না রে হওয়ার আব্দুল করিমের সুজিতের পক্ষে যে কথাগুলো বলছেন, এই কথা গানটা গাইলে আমার মনের মধ্যে একটা হয়, কিন্তু অনেক কিছু আছে যে এই গানগুলা সহজে শুনতে চায় না, যে আমার জনপ্রিয়তা চলে যাবে। আমি এটা কোনো সময় ভাবছি না। না, আপনাদের মতো বাউলরা আছেন বিধায় তো এখনো বাউল অঙ্গনটা ঠিকই আছে, কিন্তু এখন নতুন প্রজন্মদের কাছ থেকে তো আমরা এসব পাচ্ছি না। এখন আপনি নিজেও হয়তো করিম ভাই জানেন, আমি বেশ কিছু নিউজ করেছিলাম পত্রিকাতে যে বাউল গানকে ধ্বংস করছেন, বিকৃতি করে দিচ্ছেন নতুন কিছু মানুষ। এটা কিন্তু আমিও সিলেটে প্রথম কিন্তু চালু করেছিলাম এই নিউজগুলা, যে 2 টাকা 4 টাকা পাওয়ার জন্য আব্দুল করিমের গানে 20 জনের নাম ধরে ফেলে। এখন কিন্তু এটাকে নিয়ে অনেকে সংগঠন করে বলছেন যে আমরা এটার উদ্যোক্তা এই সেই, কিন্তু সেখানে আপনারা এখনো আমি বলি যে এটা কিভাবে আমি নিয়ে এসেছিলাম বাউল বিরোহী কালামিয়াকে আহ্বায়ক করে এবং অনেক সূর্যলাল সহ অনেক শিল্পীদের নিয়ে এটা একটা কমিটি গঠন করার পর এটাকে বিকৃতি করে অন্যভাবে নেওয়া হয়েছে। যাই হোক, তারপরও আমরা চাই এটা যারাই করুন না কেন এটাকে রক্ষা করার প্রয়োজন। আপনাদের কষ্ট লাগে না? মানে আপনার উস্তাদ এই যে এত দামি, এত একটা গান লিখতে যে কত কষ্ট, এটা এই যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সব কিছু লিখে গেছেন। আমার মনে হয় কোনো গীতিকার নতুন কোনো কথা যে কথা লিখবে সেটাই কিন্তু বাউল সম্রাট আব্দুল করিমের কোনো গানে দিয়ে চলে যাবে এমন কোনো ফাঁক নেই। আমি যতটুকু আমার ধারণা এমন কোনো ফাঁক রাখে যান নাই যে এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করবো নতুন হিসাবে নেই, আছে আমার মনে হয় না। আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই, আপনার সবচেয়ে প্রিয় গান বাউল সম্রাট শাহ আব্দুল করিমের, একদম শর্টে আমরা শুনতে চাই। কিছুক্ষণের ভিতরে আজান হয়ে যাবে। আমরা আজকে গর্ববোধ করছি আপনাদের দুজনকে পেয়ে। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, আমি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু,
ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাঁধি আমার বাদি কাল নদী পাড়া পড়শি বাঁধি আমার বাদি কাল নদী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি ধন্যবাদ ভাই, যেহেতু আমার সময় কম, এই যে গান লিখে গেলেন তিনি যে কেন প্রীতি ভাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, আসলে এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছেন? এটি উনি রুহুর সঙ্গে করা রুহুর সঙ্গে। যে স্রষ্টা দেখবেন আমার মাঝে বিরাজিত নন কলবিন নমিন আছে। হ্যাঁ, উনি ওনার প্রশ্নটা স্রষ্টার সাথে যে আমার কাছে এই প্রীতিটা বাড়ানোর কারণ কি যদি ছেড়ে যায় এটা বুঝলাম না, কারণ বিষয়টা এইটাই। ওনার কাছে স্রষ্টার সাথে ওনার বাবার প্রশ্ন। এটা একটু ক্লিয়ার আমি শুনতে চাই, কারণ আমাদের দর্শক যারা আছেন, রহমান ভাই হয়তো বলতে পারবেন যে আমরা সবাই মনে করি যে এটা একদম বন্ধুর উপরে করা। আরে বন্ধু তুমি পিঠ বাড়াইলা, আমার কথা দিলা, ছাড়িয়ে যাইবা না, এখন কেন চলে গেলা, সেটা হয়তো অনেকে মনে করেন যে কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাড়িয়ে যাইবা যদি। এই কথাটা কিন্তু আমরা শুনলাম যে এটা একদম, আপনি এই কথাটা আবার বলেন। মানে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন কলবিন নমিন। হ্যাঁ, কলবিন। অর্থাৎ প্রত্যেক মানব দেহের বাম স্তনের দুই আঙ্গুলিতে কল বসে, আর ওই কলগুলো আল্লাহ আর সেখানে উনি আছে বুদ্ধি বিধেয় তো আমরা বেঁচে আছি। উনি না থাকলে তো চলে যখন যাবে তখন তো আমাদের বাধা। কথা হলো তার প্রশ্নটা আল্লাহর কাছে যে এত সুন্দর এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওই বৈচিত্র্য আপনি সাজালেন, কিন্তু কেন কেন সাজালেন আর কেন ভাঙলেন? ওই কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি ওই বাবারই বুঝতে 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 তাহলে এই কথাটা বুঝতে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা শুনলাম এই ছোট্ট একটি গান থেকে। এই ছোট্ট গানটি আসলে কি কথা বলে, আমরা অনেক সময় অনেক কথা বুঝি না, গান বুঝি না, না বুঝি আমরা মনে করি এটা হয়তো প্রেমের সানে লেখা। আসলে আসলে কোন সানে লেখা সেটা আমরা আসলে সেই গানটা বুঝতে হবে, বোঝার জন্য আমরা চেষ্টা করতে হবে। গান কিন্তু শুধু প্রেম নিয়ে হয় না, প্রেম কি প্রকার এবং কি এটা একটি গানে কি কথা বলেছে আমরা আজকে শুনে বুঝতে পারলাম যে কেন প্রীতি বাড়াইলাম রে বন্ধু ছেড়ে যাইবে যদি। এটা আমরা বন্ধুকে দেখি, বন্ধুকে পাশে পেলেই আমরা এই গানটা শুরু করে দিই, কিন্তু আসলে গানটা কোন জায়গা থেকে, এই গানটার অর্থ শুনলে আপনার চোখে জল আসবে। সেটা আমি এখন যখন উপলব্ধি করলাম, আমিও তখন আমার ভিতর থেকে এই উপলব্ধিটা এবং খুব ভালো করে ধ্যান করে শুনলাম যে আসলে গানটি আসলে অনেক কঠিন বিষয়ের উপরে গানটি লেখা আছে। এই বিষয়টা আপনারা সবাই নলেজ। আমরা আছি বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ জাদুঘরের। আর রহমান ভাই, আমরা একদম শর্টে জানতে চাই এই স্মৃতি জাদুঘরটা কি কমপ্লিট হয়েছে এবং এটা কে দিয়েছে? যে এটা কমপ্লিট হয়েছে, এখানে লেখা হচ্ছে এটা একটা সংস্থা, দুইটা সংস্থা মিলে আচ্ছা, এগুলো একই সংস্থা দিয়েছে। দুইটা আচ্ছা, যাই হোক, যে সংস্থা যাই হোক, এটা হয়ে গেছে তো। কাজী খালিদুজ্জামান আহমেদ, খলিলুজ্জামান আহমেদ ডক্টর, মানে এটা তাদের সংস্থাটাকে দেওয়া হয়েছে নাকি? দুইটা অর্থায়নে পিকেএসএফ একটা সংগঠন আর একটা হলো টিএমএসএফ, এই দুইটা সংগঠন। যাই হোক, আমরা যদি এরকম যদি সংগঠনগুলো যদি এগিয়ে যাই, কিন্তু এখানে আব্দুল করিম সাহেবের বাড়িতে আসলে এই যে আমরা আসলাম, তো আসলে সত্য কথা বলতে কি এখানে অসংখ্য বক্তবৃন্দ যারা রয়েছেন আরও আসতেছেন, কিন্তু আমরা ঠিকমতো বসার জায়গা পাচ্ছি না। কেন পাবো না? তারা কি লেখে গিয়েছেন? তারা কি আজকে আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে দিচ্ছেন? তাদের কি এই যে কলমের শক্তি, তারা কি লিখে গিয়েছেন যাদের কারণে আজকে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে, যাদের কারণে কলিকাতা, এই যে দেশগুলো, বাইরের দেশগুলো ব্রিটিশে যে যাকে রসের নাগর উপাধি দেয়, কি কারণে দিয়েছে? বাংলাদেশের সন্তান হিসাবে দিয়েছে। তাদের জন্য কি কিছুটা হলেও আমাদের মান মর্যাদা বাড়ে নেই? তাহলে আমাদের এখানে মেহমানরা আসলে বসতে পারবে না, এটা তো হয় না। এটা আমার না, এটা আমাদের সকলের দায়িত্ব। যেভাবে আমি একজন জার্নালিস্ট হিসাবে আমার দায়িত্ব ছিল আজকে এটাকে উপস্থাপন করা, এই বাড়িটা কি অবস্থায় আছে। অনেক প্রবাসী ভাই বন্ধুরাও জানতে চেয়েছেন। আপনাদের সবার কাছে দাবি, আপনারা যদি ব্যক্তিগত উদ্যোগেও চান তাহলে এখানে একটি বসার জন্য একটি সিঁড়ি করে দিতে পারেন, একটি স্টেজ করে দিতে পারেন। এভাবেই আপনারা সরকার থেকেও যতটুকু সম্ভব হয়, সংসদীয় দায়িত্বশীল এই এলাকার যারা আছেন এবং এই এলাকার বাইরে যারা মন্ত্রী মিনিস্টার আছেন, তারা কিন্তু সব জায়গায় করতে পারেন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারাও এই বিষয়টা নলেজে নেবেন, যাতে আমাদের মেহমানরা আসলে থাকতে পারেন, বসতে পারেন এবং তাদের সুন্দর অনুভূতিটা চলে আসে, যে এখান থেকে ছোটো মন করে যাওয়ার জন্য কোনো চিন্তা না থাকে, বা তারা এখানে আসার পর যেন তাদের মনটা ছোটো হয়ে না যায় যে এত গুণী একজন ব্যক্তি
বাড়িতে গেলাম, এটা কি সংসদ দায়িত্বশীল সরকারের কর্মকর্তা বা ধনী ব্যক্তিরা যারা আছেন যাদের দায়িত্ব তারা কি দেখেন না? যাই হোক, প্রিয় ভিউয়ার্স, কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু দেশের আনাচে কানাচে এবং অজপাড়াগায়, হাটে, মাঠে, ঘাটে সব জায়গায় কিন্তু আমরা আছি। আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, অবশ্যই আপনারা সবই শেয়ার করবেন, সবার সাথে আপনারা বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে রাখবেন এবং আমাদের যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলো আপনারা একটু সুদৃষ্টি দিবেন। সে প্রত্যাশা রাখছি। ক্যামেরায় ছিলেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং লাইভে যিনি ক্যামেরা চালাচ্ছেন আমার ছোট ভাই সুলামান। সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং যারা আমাকে সময় দিয়েছেন, এই মুরব্বী সহ অনেকেই এখানে কিন্তু আমাকে সহযোগিতা করছেন, কারণ এখানে প্রেমের বাড়িতে আমরা আসছি। একটু আগে উনি বলেছিলেন যে এত প্রেম ছিল, যেই প্রেমটা কিন্তু গভর্নমেন্ট নেই। আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু হাত নামা দিয়েছেন। তার ফল এখানে এখানে যারাই আসেন সবার মনের ভিতরে কিন্তু প্রেম তৈরি হয়ে যায়, এটা আমরা আজকে বুঝে নিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবারও কথা বলবো, আবারও দেখাবো, আরও লাইভ আমরা যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্য রইল শুভকামনা এবং আপনাদের সুদৃষ্টি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বক্তব্য বড় হয়